হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিদি ক্লাস। তোমাদের আগের দিন যেমন বলেছিলাম যে তোমাদের যাদের আইডিসিতে ফিজিওলজি আছে তাদের যে 5টা ইউনিট এক্সাম হবে, তো সেই 5টা ইউনিট পুরো ধরে ধরে আমি তোমাদের ক্লাস নেব। তো আজকে একদম ফার্স্ট ক্লাস নিয়ে চলে এসেছি ফিজিওলজি। আজকে আমরা যে 5টা ইউনিটের মধ্যে ইউনিট 4টা পড়বো, ঠিক আছে। ইউনিট 4টা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে অ্যাপ্লাইড ফিজিওলজি ছিল, ঠিক আছে। বিভিন্ন যে ফিজিওলজি কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেই অ্যাপ্লাইড ফিজিওলজির ওপর আছে আমাদের ইউনিট 4, ঠিক আছে। তোমরা যদি সিলেবাসটা না জেনে থাকো, আমি অবশ্যই আমাদের চ্যানেলে একটা আইডিসি ফিজিওলজি সিলেবাস নিয়ে ভিডিও আপলোড করে দিয়েছি। এছাড়াও তোমরা এখানে দেখে নিতে পারো যে তোমাদের সিলেবাসটা অ্যাকচুয়ালি কি আছে, ঠিক আছে। এই যে তোমাদের 5টা ইউনিট টোটাল আছে, এর মধ্যে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফিজিওলজি পড়বো, ঠিক আছে। অ্যাপ্লাইড ফিজিওলজি এই ইউনিটটা আছে কিন্তু আমরা আজকে ক্লাসে পড়বো। তো চলো, সবার প্রথমে আমরা, তোমরা যদি কেউ চাও এই নোটটা জোগাড় করতে, এই নোটটা পুরো আছে কোয়েশ্চেন তার সাথে অ্যান্সার, ঠিক আছে। পুরো কোয়েশ্চেন অ্যান্সার করে পুরো পিডিএফটা তৈরি করা আছে। তোমরা যদি কেউ চাও এই পিডিএফটা নেবে তো তোমরা কমেন্ট করতে পারো। আমি পুরো এই নোটসটা যেটা আছে, পুরো এই চ্যাপ্টারের পুরো নোটসটা আছে, ঠিক আছে। তো আমি সেটা দিয়ে দেবো। চলো, এবং কোয়েশ্চেন অ্যান্সার সমেতে আজকে ক্লাসে আলোচনা করব। দেখো কি আছে, সবার প্রথমে দেখো আছে হচ্ছে হেমাটোলজি কি, ঠিক আছে। হেমাটোলজি প্রথম কোয়েশ্চেন হচ্ছে হেমাটোলজি কি। হেমাটোলজি হলো একটা অধ্যয়ন বিদ্যা যেখানে আমরা রক্ত সম্পর্কে পড়ি, যে রক্ত কোথা থেকে তৈরি হচ্ছে, রক্তের যে রক্ত সম্পর্কিত বিভিন্ন রোগ এবং রক্ত নিয়ে গবেষণা করা হয় যে যে শাখায়, মানে পড়াশোনা যে শাখায় রক্ত সম্পর্কে পড়াশোনা, এই রক্ত সম্পর্কে গবেষণা চিকিৎসা করা হয় সেইটাকে বলা হয় হেমাটোলজি বলা হয়। এটা একটা ইংলিশ টার্ম কিন্তু হেমাটোলজি, ঠিক আছে। এর পরের কোয়েশ্চেন, এখানে কিন্তু ভালো করে উত্তর কিন্তু ভালো করে একদম করে লেখা আছে, তোমরা ওটা নোট ডাউন করে নেবে নিজেদের খাতায় এবং তারপরে মুখস্থ করবে, ঠিক আছে। আর সময় নেই, এখন হচ্ছে একটু পড়তে হবে, তো নিজেরা মুখস্থ করে নেবে। এখানে কিন্তু ভালো করে পুরো অ্যান্সার লেখা আছে, আমি তোমাদের বোঝানোর জন্য একটা স্বাভাবিকভাবে বললাম। এরপরে দেখো আছে হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেন, আমাদের কি আছে 2 নম্বর কোয়েশ্চেন আমাদের আছে হচ্ছে এবিও সিস্টেম কি, ঠিক আছে। দেখো ও অ্যান্সার কি আছে, এবিও রক্তের গ্রুপ সিস্টেম হলো লোহিত রক্তকণিকার পৃষ্ঠে অ্যান্টিজেন অথবা প্লাজমাতে যে অ্যান্টিবডি আছে, ঠিক আছে, তাদের উপস্থিতি এবং অনুপস্থিতির ওপর ভিত্তি করে রক্তের শ্রেণীবিভাগ ব্যবস্থা, ঠিক আছে। এই সিস্টেমের উপর ভিত্তি করে মানুষের রক্তকে 4টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়, কি কি, এ বি আর ও। এর মানে কি, এর মানে হচ্ছে এবিও সিস্টেম হচ্ছে যেই সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের মানুষের রক্তকে 4টে ভাগে ভাগ করতে পারি। কি কি রক্তের গ্রুপ আমরা জানি 4টে আছে, একটা হচ্ছে এ কমা, আর একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে এবি, আর একটা হচ্ছে ও, ঠিক আছে। এবার যে সিস্টেমের ভিত্তি করে রক্তকে ভাগ করছি সেটাকে বলছে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। এবার এবিও ব্লাড গ্রুপ সিস্টেম এটা আবার কি করে তৈরি, এটা হচ্ছে লোহিত রক্তকণিকার যে পৃষ্ঠে উপস্থিত অ্যান্টিজেন আর প্লাজমাতে অ্যান্টিবডি উপস্থিত আর অনুপস্থিতের ভিত্তিতে গড়ে ওঠে, ঠিক আছে। এরপরে কোয়েশ্চেন দেখো, এরপরে কোয়েশ্চেন হচ্ছে এবিও সিস্টেমের প্রধান উপাদানগুলি কি কি। এবিও সিস্টেমের প্রধান উপাদানগুলি হচ্ছে, দেখো রক্তের গ্রুপ, প্রথমে আমরা 4টে রক্তের গ্রুপ লিখে নিয়েছি, এ বি, এবি আর ও, ঠিক আছে। এরপর আরসিবিতে বলছে আরসিবিতে কি কি অ্যান্টিজেন, মানে যাদের রক্তের গ্রুপ এ তাদের জন্য আরসিবিতে কোন অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে আর প্লাজমাতে কোন অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে, এইগুলো আমাদের, এটা আমাদের মানে মুখস্থ করে নিতে হবে। এরপর দেখো বি গ্রুপ যাদের থাকে তাদের আরবিসিতে কোন অ্যান্টিজেন থাকে আর আমাদের প্লাজমাতে কোন অ্যান্টিবডি থাকে। এরপর যাদের এবি ব্লাড গ্রুপ তাদের আরসিবিতে কি অ্যান্টিজেন থাকে আর প্লাজমাতে কিন্তু কোনো অ্যান্টিজেন থাকে না। এবি ব্লাড গ্রুপের প্লাজমাতে কোনো রকম অ্যান্টিবডি থাকে না আর ও ব্লাড গ্রুপে আবার কোনো রকম অ্যান্টিজেন থাকে না। তাই ও ব্লাড গ্রুপকে আমাদের কি বলা হয় বলতো, ও ব্লাড গ্রুপকে আমাদের বলা হয় তোমাদের দাতা, ঠিক আছে। ও ব্লাড গ্রুপকে আমাদের ওই জন্য বলা হয় সার্বজনীন দাতা, যেহেতু কোনো অ্যান্টিজেন নেই তাই অন্যের শরীরে গেলে কোনো রকম ক্ষতি করবে না। একইভাবে আবার হচ্ছে এবি গ্রুপকে আমাদের বলা হয় সার্বজনীন গ্রহীতা, কারণ হচ্ছে এর যে হ্যাঁ সার্বজনীন গ্রহীতা, কারণ এর কোনো এরকম অ্যান্টিবডি নেই, তাই হচ্ছে সবার রক্ত নিলে এর কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। তাহলে এই দুটো আমাদের মনে রাখতে হবে যে সার্বজনীন দাতা আর সার্বজনীন গ্রহীতা কাকে বলে, ঠিক আছে। আর
কোন রক্তের গ্রুপের জন্য কোন অ্যান্টিজেন আর কোন অ্যান্টিবডি প্রেজেন্ট আছে এটা আমাদের মনে রাখতে হবে, পড়তে হবে, মুখস্থ করে নিতে হবে একদম। তারপরে হচ্ছে এবিও রক্তের গ্রুপ সিস্টেমের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। এই যে সিস্টেমে আমরা রক্তকে 4টে শ্রেণীতে ভাগ করলাম, তার প্রধান মানে সেই এবিও সিস্টেমটার বৈশিষ্ট্যগুলো কি কি। সবার প্রথমে হচ্ছে এটা সর্বাধিক ব্যবহৃত। তারপরে হচ্ছে জিনগতভাবে এটা নির্ধারণ করা আছে, এবং হচ্ছে ও রক্তের গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা, যেহেতু অ্যান্টিজেনের অভাব থাকে। আর এবি রক্তের গ্রুপে সার্বজনীন গ্রহীতা বলা হয়। এই দেখো এখানে লেখা আছে সার্বজনীন দাতা, আর এবি ব্লাড গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। ঠিক আছে, চলো এরপর হচ্ছে রক্ত সঞ্চালনের সময় যখন আমরা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে রক্ত পাঠাবো, রক্ত সঞ্চালনের সময় আমাদের কি কি জিনিস অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, সবার প্রথমে রক্ত যখন আমরা যার শরীর থেকে যে ব্যক্তির শরীরে পাঠাবো, ঠিক আছে, দুজনের ক্ষেত্রে গ্রহীতা এবং দাতা দুজনের ক্ষেত্রেই আমাদের এবিও এবং আরএইচ গ্রুপ দুজনের ক্ষেত্রে এবিও এবং আরএইচ গ্রুপটা পরীক্ষা করতে হবে, দুজনের মিলেছে কিনা। দুটো আলাদা দুটো ব্যক্তির রক্তের গ্রুপ আলাদা হলে আমরা কিন্তু রক্ত সঞ্চালন করতে পারবো না। ঠিক আছে, তো দেখে নিতে হবে আমাদের এখানে যে এবিও গ্রুপ আর আরএইচ ফ্যাক্টর, আরএইচ পজিটিভ না নেগেটিভ, এই দুটো গ্রুপ কিন্তু আমাদের পরীক্ষা করে নিতে হবে রক্ত সঞ্চালনের পূর্বে। এরপরে কি করতে, রক্ত মানে সঞ্চালনের জন্য ব্যবহৃত যে সমস্ত নল বা সূঁচ আমরা ব্যবহার করি সেগুলো সব জীবাণু মুক্ত হওয়া উচিত। ঠিক আছে, পুরো নিট এন্ড ক্লিয়ার থাকা উচিত যন্ত্রপাতিগুলো। তারপরে 3 নম্বর দেখো, 3 নম্বরে হচ্ছে রক্ত খুব দ্রুত সঞ্চালন না করে নির্ধারিত হারে, মানে বিশেষ করে প্রথম 20 থেকে 15 মিনিট বিশেষ সতর্ক থাকতে হবে। মানে রক্ত যখন সঞ্চালন করছে একেবারে সব রক্ত একেবারে দ্রুত হারে করে দিলে হবে না, সঞ্চালন করলে হবে না, সেক্ষেত্রে কোনো রকম বিপদ দেখা দিতে পারে। আমাদের প্রথম 20 থেকে 15 মিনিট অবশ্যই একদম খুব সাবধানে থাকতে হবে এবং নির্ধারিত হারে রক্তটাকে সঞ্চালন করতে হবে। ঠিক আছে, এরপর রক্ত সঞ্চালনের পর বাহ্যিক পুষ্টিকর খাবার খাতে, রক্ত দেওয়ার পর কি করবো আমরা, যে পুষ্টিকর খাবার আছে সেই পুষ্টিকর খাবার খাবো, যেমন ডিম, দুধ, কলা। ঠিক আছে, বিভিন্ন আমাদের গ্রামে ওদিকে দেখবে যখন রক্তদান শিবির হয় তখন কিন্তু ভালো গিফট তো দেয়, তার সাথে কিন্তু অনেক পুষ্টিকর খাবার দেয়, একটা টিফিন দেওয়ার ব্যবস্থা করে, বা দুপুরে ভাত মাংস খাওয়ায়। ঠিক আছে, যে পুষ্টিকর কিন্তু খাবার খায় রক্ত সঞ্চালনের পর। তারপরে যে রক্ত সঞ্চালনের জন্য আমরা যে রক্তটাকে ব্যবহার করব, একটা ব্যক্তির শরীরে রক্ত পাঠানোর জন্য যে রক্তটাকে ব্যবহার করব, সেই রক্তটাকে সঠিক তাপমাত্রা, একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হবে, এবং রক্তটা যাতে জমাট না বেঁধে যায় তাই অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে রক্তটাকে সংরক্ষণ করতে হবে। আচ্ছা, তারপরে পয়েন্ট দেখো, রক্ত সঞ্চালনের সময় যে রোগীর ওপর নিয়মিত নজর রাখা দরকার, যার কাছ থেকে আমরা রক্ত নিচ্ছি তার ওপর বিশেষভাবে নজর রাখতে হবে। ঠিক আছে, তো রোগীর যদি কোনো রকম অসুস্থতা দেখা দেয় তৎক্ষণাৎ আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া বন্ধ করে দেবো। ঠিক আছে, রক্ত সঞ্চালন তখন কিন্তু বন্ধ করে দেবো। রক্ত দেওয়ার আগে আমরা ল্যাবরেটরিতে দাতা এবং গ্রহীতার রক্তের যে গ্রুপ আছে সেটা ক্রস ম্যাচিং করে নেবো, যাতে পরবর্তীতে দেহের মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া বা কোনো অঘটন না ঘটে কারণ রক্ত সঞ্চালন শুরু হয়ে যাওয়ার পর আমরা মানে রক্ত একবার চলে গেলে সেটাকে আমরা ফেরাতে পারবো না। ঠিক আছে, সেই কারণে ল্যাবরেটরিতে আগে কি করতে হবে, ক্রস ম্যাচিং করে নিতে হবে দুজনের রক্তে কোনো সংক্রামক রোগ যেমন হচ্ছে HIV বা হেপাটাইটিস, ম্যালেরিয়া, সিফিলিস আছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে। ওকে, এই ছিল হচ্ছে রক্ত সঞ্চালনের সময় আমরা রক্ত সঞ্চালনের সময় কি কি সতর্কতা মেনে চলবো। এরপর দেখো কি আছে, এরপর হচ্ছে ব্লাড ব্যাংক এর সংজ্ঞা দাও এবং ধরনগুলি আলোচনা করো। ঠিক আছে, দেখো ব্লাড ব্যাংক কি, আমরা এই নাম থেকে বুঝতে পারছি ব্লাড ব্যাংক হলো একটা যেখানে রক্ত সংরক্ষণ করা হয় এবং প্রয়োজনে আমরা রক্ত সেখান থেকে নিতে পারি, কিনতে পারি, যদি আমাদের কারোর প্রয়োজন আমরা সেখান থেকে রক্ত কিনতে পারি। ঠিক আছে, তাহলে ব্লাড ব্যাংক হলো এমন একটা প্রতিষ্ঠান যেখানে রক্ত সংগ্রহ, গ্রহণ, সংরক্ষণ, প্রয়োজনে রক্ত প্রদান করাও হবে। ওকে, এটি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে থাকে। এবার ব্লাড ব্যাংকের বিভিন্ন ধরন হয়। ব্লাড ব্যাংকে কি কি ধরনের, এক হচ্ছে হসপিটাল বেসড ব্লাড ব্যাংক, যেখানে শুধুমাত্র ওই হসপিটালে যে সমস্ত রোগী আছে তাদেরকেই ওরা রক্ত সরবরাহ করে। ঠিক আছে, হসপিটাল বেসড ব্লাড ব্যাংক ওই হাসপাতালে যতগুলো রোগী আছে তাদের জন্য শুধুমাত্র রক্ত সরবরাহ করে। এরপর আছে যে কমিউনিটি বেসড ব্লাড ব্যাংক, এটি ছোট ব্লাড ব্যাংক সম্ভবত ক্লিনিক বা হাসপাতালে থাকে, যেটা আমরা ওইখান থেকে রক্ত সংগ্রহ করতে পারি, কমিউনিটি ব্লাড ব্যাংক থেকে। ঠিক আছে, রক্ত সংগ্রহ করতে পারি।
এবার যে রিজিওনাল ব্লাড ব্যাংক সেন্টার, রিজিওনাল ব্লাড ব্যাংক সেন্টার হচ্ছে বৃহত্তর ব্লাড ব্যাংক সেন্টার, যেখান থেকে এই ছোট ছোট ব্লাড ব্যাংক গুলো কে রক্ত সংগ্রহ করে থাকে, হচ্ছে রিজিওনাল ব্লাড ব্যাংক সেন্টার। রিজিওনাল হচ্ছে সব থেকে বড় ব্লাড ব্যাংক। এবার যে ভলান্টারি ব্লাড ব্যাংক হচ্ছে কিছু স্বেচ্ছাসেবক আছে যারা রক্ত দান করে এবং প্রয়োজনে সেটা হচ্ছে যে রোগী আছে, অভাবী রোগী, তাদের মধ্যে বিতরণ করা হয়, হচ্ছে বিতরণ করা হয়, ঠিক আছে, স্বেচ্ছাসেবক। এতে কোনো কিন্তু যারা এখানে রক্ত দেয় তাদের কোনো রকম কিছু দেওয়া হয় না, জাস্ট তার ইচ্ছার জন্য, মানুষের সেবার জন্য রক্ত দিয়ে থাকে। আচ্ছা, গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্লাড ব্যাংক, এবং ব্লাড ব্যাংক গুলো সরকারি বেসরকারি দুটো ক্ষেত্রে কিন্তু পরিচালিত হয়। ব্লাড ব্যাংক গভর্নমেন্টও হতে পারে বা প্রাইভেটও হতে পারে। এরপর পরের কোশ্চেন দেখো, এরপর হচ্ছে আর্গোনমিক্স কি। আর্গোনমিক্স হচ্ছে একটা বিজ্ঞান যেখানে আমরা আমাদের কাজের কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য কর্মক্ষেত্রটাকে আমাদের নিজের মতো বানিয়ে নেব, ঠিক আছে। যেমন আমি একটা জায়গায় কাজ করছি, ওখানে হয়তো টেবিল চেয়ার আগে ছিল না, তো এখন আমার মনে হচ্ছে একটা টেবিল চেয়ার দরকার যাতে আমি আরো ভালো করে কাজ করতে পারবো, ফলে আমি একটা টেবিল চেয়ার কিনে নিয়ে এলাম। এই বিজ্ঞানটাকেই বলা হচ্ছে আর্গোনমিক্স, ঠিক আছে। আমরা আমাদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য হচ্ছে কি করব, কাজের পদ্ধতি, কাজের ডিজাইনের উপর দৃষ্টি দেব এবং আমাদের চাহিদার উপর সামঞ্জস্য রেখে দক্ষতা আর আরাম বৃদ্ধি করে, সেই বিজ্ঞানই হচ্ছে আর্গোনমিক্স। এর বৈশিষ্ট্য যদি বলে আর কাজ বলে, দুটো ক্ষেত্রেই আমরা কিছু পয়েন্ট এখানে লেখা আছে। যদি আমাদের মূল বৈশিষ্ট্য হয় তাহলেও আমরা এটা লিখবো, যদি আমাদের বলে যে কোয়েশ্চেনে কাজ বলে সেক্ষেত্রেও কিন্তু আমরা এটাই লিখবো, ঠিক আছে। চলো দেখো, প্রথমে হচ্ছে মানব দেহের সম্বন্ধে তথ্য সংগ্রহ করা। কার কিরকম পছন্দ, কার কি দরকার, সেই অনুযায়ী কি তথ্য সংগ্রহ করবে আর্গোনমিক্স। তারপরে বিভিন্ন লিঙ্গ, বৈশিষ্ট্য, জনগোষ্ঠীর মধ্যে যে শারীরিক বিভিন্নতা, সেইটা নিয়ে পার্থক্য মোকাবিলা করা। তারপরে স্বাস্থ্য এবং পুষ্টি, স্বাস্থ্য, কেউ মোটা কেউ রোগা, তো সেই স্বাস্থ্য এবং পুষ্টির অবস্থা মূল্যায়ন করা এবং মানুষের শরীরের উপর ভিত্তি করে আসবাবপত্র, পোশাক ও সরঞ্জামের বিভিন্ন দিক ডিজাইন করা, যেমন যেরকম মানুষ ঠিক চাইছে সেরকম বা মানুষের পরিমাপের উপর ভিত্তি করে বিভিন্ন ডিজাইনকে করা। আর্গোনমিক্স পেশাগত ক্ষেত্রে কি গুরুত্ব আলোচনা করা। আর্গোনমিক্স এর পেশাগত ক্ষেত্রে আর্গোনমিক্স কি সাহায্য করে সেটা লিখতে হবে। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে পেশাগত ক্ষেত্রে আর্গোনমিক্স আমরা কি করে কি ব্যবহার করছি। দেখো, সবার প্রথমে আছে কি, বলছে কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহারের ফলে আমাদের যে সমস্ত হাড় বা মাংসপেশিতে ব্যথা তৈরি হয়, আর্গোনমিক্স যদি আমরা আর্গোনমিক্স ব্যবহার করি তাহলে কি হবে, সেই ব্যথা বা যন্ত্রণা প্রতিরোধে সাহায্য করবে। আচ্ছা, কর্মীর মানসিক চাপ কমাবে, যেহেতু আর্গোনমিক্স, কাজ আমরা আরো সুবিধা হবে, ঠিক আছে, আরো সুবিধা হবে। আর্গোনমিক্স যদি আমরা ব্যবহার করি আমাদের কর্মক্ষেত্রে, আমাদের কাজে আরো সুবিধা হবে, ঠিক আছে। এই জন্য আমাদের আর্গোনমিক্স অবশ্যই সবার ব্যবহার করা উচিত। এরপরে দেখা আছে, এরপর হচ্ছে স্বাস্থ্যকর এবং আর্গোনমিক্স পরিবেশে, আচ্ছা সরি, এটা ভুল, এটা না, এরা স্বাস্থ্যকর না, এটা আর্গোনমিক হবে না এখানে, এটা লিখবে এ স্বাচ্ছন্দ্য বেশ পরিবেশে, ঠিক আছে, স্বাচ্ছন্দ্য পরিবেশে কাজ করলে কাজের দক্ষতা এবং উৎপাদনশীলতা দুই বৃদ্ধি পাবে। এছাড়া পিঠে, ঘাড়ে, চোখের চাপ, কার্পেট অ্যান্ড সিনেমার সমস্যা প্রতিরোধে সাহায্য করতে পারবে। আচ্ছা, সঠিক ভঙ্গি এবং দেহ গঠনে সাহায্য করে কোম্পানির আর্থিক ক্ষতি কমিয়ে দেবে, কারণ আর্গোনমিক্স ব্যবহার করলে ক্ষতি কম হবে, যার ফলে কোম্পানির আর্থিক ক্ষতি সেটাও কিন্তু কমবে। এরপর কোয়েশ্চেন হচ্ছে, দেখো, শারীরিক সুস্থতা বা ফিজিক্যাল ফিটনেস কি, ঠিক আছে। ফিজিক্যাল ফিটনেস হলো এমন একটা শরীরের অবস্থা যেখানে আমরা দৈনন্দিন যে কাজগুলো আমাদের করি, সেই কাজগুলো করার পরে কিছু পরিমাণ শক্তি আমাদের শরীরে রয়ে যায়, এবং যেই শক্তিটা দিয়ে আমরা আরো অতিরিক্ত কাজ করতে পারি অথবা বিভিন্ন বিনোদনের কাজ করতে পারি, ঠিক আছে। আমরা নিজেদের লাইফেও করি, আমরা সবসময় কিন্তু কাজ করি না, ঠিক আছে। আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো করার পাশাপাশি আরো কিছু বিভিন্ন কাজ করি, ঠিক আছে, সেই বিনোদনের জন্য বা যাই হোক কাজ করি। এটাই হচ্ছে আমাদের ফিজিক্যাল ফিটনেস। যদি আমরা ফিজিক্যালি ফিট থাকি আমরা অনেক বেশি কাজ করতে পারবো, অনেক বেশি হার্ডওয়ার্ক করতে পারবো। এটাই হচ্ছে ফিজিক্যাল ফিটনেসের সংজ্ঞা। ফিজিক্যাল ফিটনেস এর বাংলাটা মনে রাখবে শারীরিক সুস্থতা। কোয়েশ্চেনে সাধারণত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। এটা কলেজের উপর ডিপেন্ড করে, কলেজ শুধু বেঙ্গলি করে না, যতদূর মনে হয় যে বেঙ্গলি পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের কোয়েশ্চেন পেপারে থাকে, তো দুটোটা আমি তোমরা মনে রাখবে, এবার যেটা ইচ্ছা সেটা লিখবে। শারীরিক সুস্থতা উপাদানগুলো কি কি। শারীরিক সুস্থতা হলে তার উপাদানগুলো আমাদের কি কি দরকার। এক হচ্ছে সহনশীলতা দরকার, তারপরে কি দরকার, শক্তি দরকার, নমনীয়তা দরকার, আর গতি দরকার, ঠিক আছে। শারীরিক সুস্থতা কেন দরকার, একটা মানুষ, আমরা কেন ফিজিক্যালি ফিটনেস থাকতে যাব, আমাদের ফিজিক্যালি ফিটনেস কেন, এটা স্বাভাবিক ব্যাপার।
আমাদের যদি আমরা প্রত্যেকদিন সকালবেলা ছুটতে যাই, একদম প্রত্যেকদিন ভোরবেলা টাইমে এখন ছুটতে যাই, তো কি হবে, আমাদের মন ভালো থাকবে, আমরা একটা সুস্থ পরিবেশ পাবো, ঠিক আছে, আমাদের মনের দৃষ্টিভঙ্গি ভালো অনেক পাল্টাবে, অনেক মানসিক রোগ প্রতিরোধে সক্ষম হবে, ঠিক আছে। এই দেখো এখানে এইগুলোই লেখা আছে, শারীরিক এবং মানসিক, এক তো শরীর ভালো থাকবে, ঠিক আছে। এখন আমরা সারাক্ষণে কি করছি, রিলস ঘাঁটছি, বিভিন্ন মানে বেশিরভাগ সব আমরা সোশ্যাল মিডিয়ার সাথেই যুক্ত সবাই। তো সেক্ষেত্রে যদি একটু প্রকৃতিকে সময় দেওয়া যায় ছুটতে গিয়ে বা ব্যায়াম করে এক্সারসাইজ করে, সেক্ষেত্রে কি আমাদের শরীর এবং মন দুটোই ভালো থাকবে। উৎপাদনশীলতা, আমরা বেশি করে হার্ড ওয়ার্ক করতে, যদি আমাদের শরীর ভালো থাকে তো আমরা বেশি করে হার্ড ওয়ার্ক করতে পারবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের শরীর বিগড়ে গেল তো আমাদের কাজ বাজ কিছু হবে না। তারপরে মানসিক স্বাস্থ্যের উন্নত হয় এবং মানসিক যে কোনো অসুস্থতা থাকে সেটাও প্রতিরোধ করতে সক্ষম করে। এছাড়াও আমাদের দেহের যে গঠন, সেই গঠনটাকেও কিন্তু আরো ভালো করতে শুরু করে। যদি আমরা এক্সারসাইজ বা জিম করি সেক্ষেত্রে আমাদের মুখ মানে ফেসেও কিন্তু একটা গ্লো আসে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই শারীরিক বা সুস্থতা বা ফিজিক্যাল ফিটনেস সাহায্য করছে। তো এখনকার দিনে ফিজিক্যাল ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ, মানে সবারই অবশ্যই একটু করে ফিজিক্যাল ফিট থাকা উচিত, ঠিক আছে। ফিজিক্যাল ফিট আমাদের অনেকটা সাহায্য করে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেন দেখো, এর পরের কোয়েশ্চেন যে অ্যানথ্রোপোয়েমেট্রি কি, ঠিক আছে। অ্যানথ্রোপোয়েমেট্রি কিছু নয়, অ্যানথ্রোপোয়েমেট্রি হচ্ছে আমাদের দেহের পরিমাপ করে, আমাদের দেহের পরিমাপ করে, যা পুষ্টি, জনস্বাস্থ্য অন্যান্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার এর গুরুত্ব কি, যদি গুরুত্ব অবলিক কাজ এখানে একই লিখে দেবে, এইগুলোই লিখতে হবে। সব হচ্ছে মানে 2 নম্বরের কোয়েশ্চেন পড়বে, ঠিক আছে, 2 মার্কসের কোয়েশ্চেন পড়বে। চলো অ্যানথ্রোপোয়েমেট্রি গুরুত্বটা দেখো, বলছে এতে শিশু এবং প্রাপ্তবয়স্কদের পুষ্টির অবস্থা, স্থূলতা, স্বাভাবিক অবস্থা মূল্যায়নের জন্য ব্যবহৃত করা হয়, ঠিক আছে। এছাড়াও অ্যানথ্রোপোমেট্রির সাহায্যে আমরা বিএসএ, কি হয়, বিএস এর ফুল ফর্মটা কি, বিএস এর ফুল ফর্ম হচ্ছে বডি সারফেস এরিয়া অথবা বিএমআই, বডি মাস ইন্ডেক্স, পরিমাপ করে আমাদের স্বাস্থ্যের কতটা ঝুঁকি সেটা নির্ণয় করতে পারি। মানে এই দুটো নির্ণয় করে আমরা দেখতে পারি যে আমাদের কোনো রোগ হয়েছে কিনা বা আমাদের এখনো কি কি রোগের সম্ভাবনা আছে কিনা। এবার বলে রাখি, তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামে বিএমআই আর বিএসএ নির্ণয় করে দুটো ম্যাথ দেবে, ঠিক আছে, দুটোই, মানে বিএমআই নির্ণয়ে 5 মার্কস আর বিএসএ নির্ণয়ে 5 মার্কস দেবে। তোমাদের নির্দিষ্ট কলেজে হয়তো তোমাদের এই দুটো ম্যাথ করিয়েছে, অবশ্যই যদি না করায় আমি আমার চ্যানেলে এই দুটো ম্যাথ নিয়ে, শুধুমাত্র এই দুটো ম্যাথ নিয়ে একটা ক্লাস দেব। এই দুটো ম্যাথ প্র্যাকটিক্যালে দেয় আমাদের ফিজিওলজি প্র্যাকটিক্যালে, ঠিক আছে। তো তারপরে দেখো আর একটা আছে WHR, ঠিক আছে, এটা যে হুইট রিফট কোনো একটা এরকম টাইপের কিছু একটা নাম, এটা এর নয়, ঠিক আছে, কোমর ও নিতম্বের অনুপাত এটা নয়, এটা ভুল লেখা হয়েছে। তারপরে দেখো ক্রীড়াবিদদের শারীরিক ক্ষমতা বাড়ায়, যারা অ্যাথলেটিক্স আছে তারা যত শরীরচর্চা করবে তাদের কিন্তু তত ক্ষমতা বাড়বে, অথবা দক্ষতা, অত পারফেকশন আসবে তাদের। মৃতদেহের অংশ বিশ্লেষণের মাধ্যমে পৃথক পরিমাপ যেমন অ্যানথ্রোপোমেট্রি, অ্যানথ্রোপোমেট্রি কি হয়, মৃতদেহ কোনো একটা মানুষ মারা গেছে তার অ্যানথ্রোপোমেট্রি করলে আমরা জানতে পারবো যে মানুষটির পরিমাপ কত ছিল, বডি মাস এরিয়া কত ছিল বা বিএমআই কত ছিল, এই সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পারি অ্যানথ্রোপোমেট্রি করে, মৃতদেহের একটা। তারপরে দেখো আছে মাইক্রোবস। আচ্ছা মাইক্রোবস কি, মাইক্রোবস আমরা জানি যে মাইক্রোবস হচ্ছে কি, মাইক্রোবস হচ্ছে জীবাণু, যা খালি চোখে দেখা যায় না, একমাত্র মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়। মাইক্রোস্কোপ 5 ভাগে ভাগ করা যায়, কি কি, এক হচ্ছে ভাইরাস, 2 হচ্ছে ছত্রাক ছত্রাক তারপরে দেখো আর 3 নম্বর হচ্ছে শৈবাল, 4 হচ্ছে ভাইরাস আর 5 নম্বর হচ্ছে প্রোটোজোয়া, ঠিক আছে। প্রোটোজোয়ার বাংলাটা আমি পাইনি, মানে আমাদের কিবোর্ডে হয়তো নেই কোনোভাবে, সেক্ষেত্রে আমি ইংলিশটাই লিখেছি, তোমরা বেঙ্গলিটা গুগল থেকে এ করে লিখে নিও, প্রোটোজোয়া, ঠিক আছে। 5 রকমের মাইক্রোবস আমরা দেখতে পাই। এরপরে কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে যে কোনো একটা আমাদের ব্যাকটেরিয়া দিতে পারে, সেটা হচ্ছে যে উপকারী ব্যাকটেরিয়া, যেগুলো আমাদের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে তাদের নাম লিখতে হবে এবং তারা আমাদের জন্য কি কি উপকার করছে সেটা লিখতে হবে। সবার প্রথমে দেখো আমাদের কি আছে, রাইজোবিয়াম আছে, ঠিক আছে, রাইজোবিয়াম, ওকে। রাইজোবিয়াম একটা আমাদের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। এখানে এটা ডাল জাতীয় নয়, এটা ভুল লেখা, যেটা লিখবে সিম্বি জাতীয়, ঠিক আছে, সিম্বি জাতীয়। সিম্বি জাতীয় গাছের শিকড়ে বাস করে এবং মাটিতে যে নাইট্রোজেন থাকে সেইটাকে কি করে বলতো, নাইট্রোজেন, মাটিতে যে নাইট্রোজেন থাকে সেটাকে আবদ্ধ করতে সাহায্য করে, নাইট্রোজেন আবদ্ধ করে, স্থির করে না। এটা ডালটা না, এটা সিম্বি জাতীয় লিখবে, ঠিক আছে, সিম্বি। তারপরে দেখো, তারপরে এই আছে হচ্ছে আমাদের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার মধ্যে আছে যে ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস সবাই জানি যে দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে আর কি করে, হজমে সাহায্য করে, হজমে সাহায্য করছে আর দুধ থেকে দই তৈরি করছে। দেখো পরবর্তী আছে, টোটাল আমরা এখানে 6টা লিখিয়েছি।
তোমরা তোমরা 6টা মুখস্থ হবে, যে কোনো একটা হয়তো দেবে। ব্যাসিলাস সাবটিলিস, এই ব্যাসিলাস সাবটিলিস কি করে, হজমে সাহায্য করছে। আর কৃষিতে মানে কৃষিকাজে আমরা ব্যাসিলাস সাবটিলিসকে প্রাকৃতিক সার হিসেবে ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে এস্টেরিয়া কোলাই, এস্টেরিয়া ক্লাসের অন্তে থাকে মানে পাকস্থলীতে থাকে এবং খাদ্য হজমে সাহায্য করে। ওকে, তারপরে এই স্টেপটোমাইসিন কি করে, স্টেপটোমাইসিন হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক তৈরি করে, অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক তৈরি করতে সাহায্য। অ্যাসিডোব্যাক্টার কি করে, অ্যাসিডোব্যাক্টার ভিনিগার থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরিতে কিন্তু আমাদের সাহায্য করে। এই হচ্ছে আমাদের গেল উপকারী ব্যাকটেরিয়া গুলো, ঠিক আমাদের কি কি উপকার করছে আমাদের শরীরে। এরপর আমাদের একে উপকারী ব্যাকটেরিয়ার মতো আমরা একইভাবে পড়বো হচ্ছে অপকারী অথবা ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ঠিক আছে, ক্ষতিকারক ব্যাকটেরিয়ার নাম পড়বে এবং তারা আমাদের শরীরে কি করছে সেটা পড়বো। সবার প্রথমেই দেখা আছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ওকে, তো এটা কি করে, যক্ষা রোগের সৃষ্টি করে। এরপরে দেখা আছে ভিব্রিও কলেরি, যেটা কি করে আমাদের শরীরে কলেরা রোগের সৃষ্টি করে। তারপরে সালমোনেলা টাইফি, আমরা নাম দেখে এখানে বুঝতে টাইফি না, টাইফি দেখো এই নামটা দেখে আমরা বুঝতে টাইফয়েড রোগের সৃষ্টি করে। ওকে, তারপরে দেখো ব্যাসিলাস অ্যানথ্রাসিস, অ্যানথ্রাসিস এইখান থেকে আমরা বুঝেছি অ্যানথ্রাক্স রোগের সৃষ্টি করে। ঠিক আছে, অ্যানথ্রাক্স রোগটা মেইনলি হচ্ছে গরুদের, গরুদের জন্য খুবই ক্ষতিকারক এই রোগটা, ঠিক আছে, খুবই ক্ষতিকারক গরুদের জন্য, গবাদি পশু এবং গবাদি পশুদের থেকে আমাদের মানুষের শরীরেও কিন্তু এটা আসতে পারে। তারপরে দেখো, তারপরে আছে ইয়ারসিনিয়া পেস্টিজ আছে, এই ইয়ারসিনিয়া পেস্টিজ যেটা মেইনলি হচ্ছে প্লেগ রোগের কারণ। ঠিক আছে, তাহলে আমরা যে দুটো কোশ্চেন পড়লাম এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এক হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া গুলো পড়বো, উপকারী ব্যাকটেরিয়া গুলো পড়লাম, আর যে 2 নম্বর পড়লাম যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলোর নাম পড়লাম। ওকে, চলো এর পরের কোয়েশ্চেন দেখো, এর পরের হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে যতজন নতুন মানুষ জন্মাচ্ছে সেটাই হচ্ছে কি জন্মহার। জন্মহার এগুলো আমরা ছোটবেলাতেই পড়েছি। জন্মহার কি মানে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে যতজন নতুন সদস্য জন্মগ্রহণ করছে সেটাই হচ্ছে জনসংখ্যা। ঠিক আছে, জনসংখ্যা। ওকে, যেটাই ও ও সরি 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 আমি এখানে জন্ম হারটা বলে দিয়েছি। ওকে, ভুল হয়েছে ভুল হয়েছে, জনসংখ্যা বলেছি। ঠিক আছে, আমি যে ন্যাটালিটি মানে জন্ম হারের এটা তোমাদের বলেছি, ওটা পরে আছে। ঠিক আছে, এখানে জনসংখ্যাতে। আচ্ছা, জনসংখ্যা বলতে কি বোঝো? ঠিক আছে, জনসংখ্যা বলতে একই প্রজাতির একই ব্যক্তিদের একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী ব্যক্তিদের একটি গোষ্ঠীকে বোঝায়, যা ঘনত্ব বণ্ড সময়ের সাথে পরিবর্তনের বৈশিষ্ট্য। একটি পুকুরে থাকা সকল, উদাহরণটা পড়বে। ঠিক আছে, এইগুলোর উদাহরণ দিতে হয়। একটি পুকুরে থাকে, একটা পুকুরে যতজন তেলাপিয়া মাছ আছে সবাই কিন্তু কি একটা জনসংখ্যা গঠন করে। যেমন একইভাবে আমাদের গ্রামে আমরা যতজন মানে গ্রামে আমরা একটা গ্রামে আমরা যতজন বাস করি আমরা সকলেই কিন্তু হচ্ছে ওই গ্রামটার জনসংখ্যা। ঠিক আছে, বা একইভাবে আমরা একটা স্কুলে আমরা যতজন স্টুডেন্ট পড়ছি আমরা হচ্ছে স্কুলের জনসংখ্যা। এবার নমুনা, নমুনা কি বলো, নমুনা নমুনা এটা আমরা যারা কেমিস্ট্রি ল্যাবে, নমুনা এর ইংলিশে স্যাম্পেল। ঠিক আছে, স্যাম্পেল এটা কি, যারা আমরা কেমিস্ট্রি ল্যাবে বা বিভিন্ন ল্যাবেই বলছি, যারা আমরা কেমিস্ট্রি ল্যাবে কাজ করি তারা দেখবে যে স্যাম্পেল কথাটা উচ্চারণ করা, স্যাম্পেল মানে কি কোনো বড় যেটা অনেকটা আছে তার অল্পটুকু আমরা নিয়ে আসি স্যাম্পেল পরীক্ষা করার জন্য। ঠিক আছে, একই নমুনা বলতে কি কোনো একটা বড় জিনিসের ছোট অংশ হচ্ছে নমুনা। যেমন একটা বনে ধরো 10,000টা পাখি ছিল, গবেষণার জন্য আমরা সেখান থেকে 500টা পাখিকে পর্যবেক্ষণ করলাম, তাহলে এই 500টা পাখি কি হলো বলতো, এই 500টা পাখি হচ্ছে নমুনা হয়ে গেল। ওকে, এটাই হলো নমুনার সংজ্ঞা। এরপর হচ্ছে অভিবাসন। অভিবাসন কি, অভিবাসন হচ্ছে তুমি ধরো একটা অঞ্চল থেকে নতুন একটা অঞ্চলে যাওয়াকে বলা হয় হচ্ছে আমাদের অভিবাসন। অভিবাসন অন্য জায়গায় চলে যাওয়া। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে কি বলেছে দেখো, একদল হরিণ এক বন থেকে অন্য বনে বসতি স্থাপনের জন্য চলে যাওয়াকে বলা হয় অভিবাসন। এবার এমিগ্রেশন কি বলতো দেখো, একটি নির্দিষ্ট এলাকা বা আবাসস্থল থেকে অন্য অঞ্চলে স্থানান্তরকে বলা হয় চলে যাওয়াকে। আচ্ছা, চলে যাওয়া, চলে যাচ্ছে এটাকে বলা হচ্ছে এমিগ্রেশন, চলে যাওয়া। ঠিক আছে, নতুন জায়গায় চলে যাচ্ছে। অভিবাসন হচ্ছে মানে আসা, কোন একটা অঞ্চলে আসা। ঠিক আছে, অভিবাসন কি, অভিবাসন হচ্ছে কোন একটা অঞ্চলে আসা। ইমিগ্রেশন এবং প্রবাসন কি, এটা হচ্ছে চলে যাওয়া। আবারও বলে দিচ্ছে, এই দুটো খুব গোলায়, আমার নিজেরও খুব গুলিয়ে যায়। অভিবাসন হচ্ছে কোনো একটা নতুন এলাকায় আসা। ঠিক আছে, তুমি অন্য কোথা থেকে একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে এসেছো, সেটা হচ্ছে অভিবাসন। আর ইমিগ্রেশন আর প্রবাসন হচ্ছে তুমি অন্য কোথাও স্থায়ী বসবাসের জন্য চলে গেছো, তাহলে আসা হচ্ছে অভিবাসন আর চলে যাওয়া হচ্ছে প্রবাসন। এরপরে আছে দেখো, এই দুটো কোয়েশ্চেনের পরে হচ্ছে ন্যাটালিটি, জন্মহার কি, যেটা একটু আগে তোমাদের বলছিলাম জনসংখ্যার কাছে, যে একটা নির্দিষ্ট সময় ও স্থানে
একটা অঞ্চলে যে পরিমাণ নতুন সদস্য জন্মাচ্ছে সেটাই তার জন্ম হার, তাই না? যেমন একটা বনাঞ্চলে এক বছরে 100টা হরিণ জন্মগ্রহণ করেছে, তাহলে ওই এক বছর সময়ে বনাঞ্চলের মানে হরিণের জন্মহার কত? 100। একইভাবে এটা হলে জন্মহার হয়ে গেল। জন্মহারের সংজ্ঞা আর উদাহরণ দেবে, এইগুলোর যখন সংজ্ঞা দেবে তার সঙ্গে উদাহরণ অবশ্যই দিতে হবে। একইভাবে মৃত্যু আর কি এক নির্দিষ্ট সময় ও স্থানে কোনো একটা অঞ্চলে যে পরিমাণ মানুষ মরে যাচ্ছে, ঠিক আছে, তাকেই বলবে মৃত্যু হার। ঠিক আছে, মৃত্যু হার কি করছে? মৃত্যু হার হচ্ছে জনসংখ্যা হ্রাস করছে, জনসংখ্যার পরিমাণ কমছে, মানুষ যেহেতু মারা যাচ্ছে জনসংখ্যা কমে যাচ্ছে। একইভাবে এখানে মনে রাখতে জন্মহার কি করছে? জনসংখ্যাটা বৃদ্ধি করছে, জনসংখ্যা বৃদ্ধি করছে, বাড়াচ্ছে, জন্ম নিচ্ছে মানে কি জনসংখ্যা মানুষের সংখ্যা বাড়ছে। এখানে এইটা দেখো, এই যে জনসংখ্যা হ্রাস করছে। এরপরে চলে আসছে একদম অ্যাপ্লাইড ফিজিওলজির মূল টপিক, যেটা হচ্ছে বায়োটেকনোলজি। ওকে, তো বায়োটেকনোলজি কি? বায়োটেকনোলজি দেখো দুটো কথাটা দেখো এখানে, বায়ো মানে হচ্ছে জীব, জীবন বিজ্ঞান বা জীব, আর টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি। তাহলে বায়োটেকনোলজি কি হচ্ছে? জীববিদ্যা আর প্রযুক্তি দুটো সংমিশ্রণ, ঠিক আছে, যেখানে আমরা বিভিন্ন জীব বা তাদের অংশ যেমন ডিএনএ অথবা আরএনএ বা এনজাইম ব্যবহার করে বিভিন্ন পণ্য উৎপাদন করি, যেটা আমাদের মানুষের কাজে কি সাহায্য করে। ঠিক আছে, এরকম এরকম কিছু পণ্য কিন্তু আমরা তৈরি করি। এবার সব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে বায়োটেকনোলজির ব্যবহার লেখো বিভিন্ন ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? চিকিৎসা ক্ষেত্রে দেখো আমরা ইনসুলিন উৎপাদন করি, এছাড়াও ভ্যাকসিন তৈরি করি, জিন থেরাপি করি। জিন থেরাপি একটা প্রসেস। কৃষিক্ষেত্রে কি ব্যবহার করি? উন্নত সার, উন্নত বীজ তৈরি করতে ব্যবহার করি। রোগ প্রতিরোধকারী গাছ নয়, রোগ প্রতিরোধ ঔষধ হবে এটা, ঠিক আছে। জৈব সার হবে উৎপাদনে বায়োটেকনোলজি ব্যবহার করে থাকে। একেবারে শিল্প ক্ষেত্রে কলকারখানায় কিসে ব্যবহার করি? দেখো বলছে বায়োপ্লাস্টিক, বিভিন্ন প্লাস্টিক যে এখন মানে প্লাস্টিক কি হয়, পোড়ালে দূষণ হয়, তো বায়োপ্লাস্টিক যেগুলো কোনো দূষণ ঘটাবে না। বায়োফুয়েল, বায়োফুয়েল উৎপাদনে তৈরি করি। এছাড়াও আমরা ডিটারজেন্ট, পনির, ওয়াইন, বিয়ার তৈরি করতে বায়োটেকনোলজি কিন্তু ইউজ করি। পশুপালনে কি হয়? পশুপালনে আমরা বায়োটেকনোলজি কি ইউজ করি? পশুপালনে উন্নত ধরনের গরু বা ছাগল উৎপাদনে আমরা বায়োটেকনোলজি ব্যবহার করে থাকি। ঠিক আছে, একদম এবার হচ্ছে এই চ্যাপ্টারের একদম শেষ টপিক যেটা আছে সেটা আমরা শুরু করব, সেটা হচ্ছে স্পোর্টস ফিজিওলজি। ঠিক আছে, স্পোর্টস ফিজিওলজি মানে হচ্ছে ওই খেলার অধ্যয়ন করা। স্পোর্টস মানে আমরা সকলেই জানি যে খেলার, ফিজিওলজি মানে হচ্ছে ওই খেলাকেই বারবার অধ্যয়ন, খেলার যে অধ্যয়ন সেটাকেই বলছে স্পোর্টস ফিজিওলজি। ঠিক আছে, যেখানে আমরা বিভিন্ন রকমের শারীরিক ব্যায়াম করব, প্রশিক্ষণ করব, বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা সেই সমস্ত প্র্যাকটিস করব, সেটাকে হচ্ছে স্পোর্টস ফিজিওলজি। স্পোর্ট ফিজিওলজি কি করে? একটা অ্যাথলেটিক্স বা খেলোয়াড়ের যে পারফরমেন্স বা খেলার দক্ষতা সেটাকে যেমন বাড়ায়, একইভাবে যে আঘাত, খেলতে খেলতে আমাদের বিভিন্ন রকম আঘাত লাগে, সেই আঘাত থেকে আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা কিন্তু তৈরি করে স্পোর্টস ফিজিওলজি। ঠিক আছে, এখানে হয়ে যাবে আঘাত পুনরুদ্ধারের, আঘাত পুনরুদ্ধারের, ঠিক আছে, সেটাই হচ্ছে সার্চ স্পোর্টস ফিজিওলজি। এটা হচ্ছে স্পোর্টস ফিজিওলজির সংজ্ঞা। হ্যাঁ, এটা স্পোর্টস ফিজিওলজির সংজ্ঞা। এরপরে আমরা দেখবো টাইপ অফ স্পোর্ট, আমরা কত ধরনের ঠিক খেলা দেখি। সবার প্রথমে আমরা যে খেলাটা দেখি সেটা হচ্ছে অ্যারোবিক্স, যেখানে এই খেলাটা হচ্ছে দীর্ঘক্ষণ ধরে খেলা হয় এবং কি হয় এখানে অক্সিজেনের কিন্তু এই, হ্যাঁ, অক্সিজেন কিন্তু অক্সিজেন দরকার হয়, অক্সিজেন দরকার হয়, ঠিক আছে, এই অ্যারোবিক্স খেলাতে অক্সিজেনের প্রয়োজন হয়। এবং উদাহরণ হিসেবে তোমরা বলে দেবে কি কি খেলা, যেমন দৌড় খেলা, দীর্ঘ দৌড় খেলা, সাঁতার কাটা। ঠিক আছে, সাঁতার কাটা। অ্যানারোবিক্স কি? অ্যানারোবিক্স হচ্ছে একটা স্বল্পক্ষণ, খুব বেশিক্ষণ নয়, অল্পক্ষণের খেলা হয়, এমন খেলাগুলোকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি যে অ্যানারোবিক্স স্পোর্ট। ঠিক আছে, আচ্ছা এইখানে এই মনে রাখবে যে অ্যারোবিক স্পোর্টের ক্ষেত্রে সেটা হচ্ছে শরীর পর্যাপ্ত পরিমাণে O2 গ্রহণ করে শক্তি উৎপন্ন করে, মানে অ্যারোবিক্স খেলতে গেলে আমাদের অক্সিজেন কিন্তু দরকার হয় শক্তি তৈরি করার জন্য, কিন্তু অ্যানারোবিক্সে কিন্তু কোনো রকম O2 প্রয়োজন হয় না। O2 ছাড়াই আমাদের শরীর শক্তি উৎপন্ন করতে পারে। কেন? কারণ এটা হচ্ছে দীর্ঘক্ষণের খেলা আর এটা হচ্ছে স্বল্পক্ষণ, অল্পক্ষণের জন্য খেলা হয়। উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো যেমন হচ্ছে ভার উত্তোলন, মানে আমরা জিমে গিয়ে যে সমস্ত জিনিসগুলো তুলি না, যখন ওই ভার উত্তোলন, কোনো একটা ভারী কিছু তোলা, আর এটা হচ্ছে উঁচু লাভ নয়, যেটাকে আমরা এটা বলি হাই জাম্প। ঠিক আছে, খেলাটার নাম কি? হাই জাম্প, অথবা যে জিমনাস্টিক আমরা অ্যানারোবিক্স বলতে পারি। ঠিক আছে, অ্যানারোবিক্স খেলার যে সুবিধা সেটাও তোমরা একটু লিখে নাও, এখানে এটা নেই, পয়েন্ট ডাউন তোমরা করে নাও তোমাদের খাতায়। সেটা হচ্ছে
অ্যানারোবিক্স খেলার ফলে আমাদের পেশি শক্তি ক্ষমতা হয় এবং শরীরের গঠন উন্নত করে। আবার বলছি, পেশি শক্তি আর আমাদের যে শরীরের ক্ষমতা আছে সেটা বৃদ্ধি পায় এবং যে শরীরের গঠন আছে সেটা আরো উন্নত হয়। আচ্ছা, এইখানে এটা অ্যারোবিক্সে তো লেখাই আছে যে এই দেখো অ্যারোবিক্সে লেখা আছে হৃদরোগের স্বাস্থ্য আর পেশির সহনশীলতার জন্য উপকারী এই খেলা লেখা আছে। এরপর মিক্সড, মিক্সড মানে কি মিশ্র, আর মিশ্র এখানে কোন দুটো মিশে আছে বলতো? মিশ্রতে রয়েছে অ্যারোবিক্স আর অ্যানারোবিক্স, যে দুটো আমরা পড়লাম সেই দুটোই কিন্তু মিশে আছে তবে মিক্সড স্পোর্টসে, ঠিক আছে? মিক্সড স্পোর্টসে দেখো লেখা আছে অ্যারোবিক, অ্যারোবিক এবং অ্যানারোবিক উভয় ধরনের খেলাই কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে? এবং এই খেলার জন্য অত্যন্ত ধৈর্য আর শক্তি প্রয়োজন হবে। উদাহরণ হিসেবে তোমরা কি বলবে? উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলা এবং বাস্কেটবল খেলা, ঠিক আছে? সুবিধা কি কি আছে? এই খেলার পরে আমাদের কি হয় বলতো? ফিটনেস বজায় থাকে, ধৈর্য, স্ট্যামিনা, পেশি সবকিছুর উন্নয়ন হয়, ঠিক আছে? তাহলে এই সুবিধাটা কি? এক হচ্ছে আমাদের ফিটনেস বজায় থাকে, আর হচ্ছে ধৈর্য, স্ট্যামিনা, পেশি সবকিছুর উন্নয়ন ঘটে, ঠিক আছে? এই ছিল আমাদের একদম শেষ টপিক এই চ্যাপ্টারটা, ঠিক আছে? তাহলে আর কিছু এখানে নেই। তো আজকে আমরা কি পড়লাম চলো আরেকবার, চলো একবার শেষ প্রথম থেকে একটু করে নিয়ে আমরা রিভাইজ করে নেবো জাস্ট প্রথম থেকে যে কি কি আজকে আমরা পড়লাম। তো আজকে আমরা পড়লাম ফিজিওলজি ইউনিট 4 অ্যাপ্লাইড ফিজিওলজি। সবার প্রথমে আমরা পড়েছি হেমাটোলজি কি। হেমাটোলজি কি? দ্য স্টাডি অফ ব্লাড। এবিও সিস্টেম পড়েছি, যে সিস্টেমের মাধ্যমে আমরা মানুষের রক্তকে 4টে ভাগে ভাগ করলাম। আচ্ছা, তারপরে এবিও সিস্টেমের উপাদানগুলো পড়লাম এবং প্রত্যেকটা ব্লাড গ্রুপে কার অ্যান্টিজেন প্রেজেন্ট আছে আর কার অ্যান্টিবডি আছে সেগুলো জানতে হবে, মুখস্থ করতে হবে। এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের বৈশিষ্ট্যগুলো পড়েছি, এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের বৈশিষ্ট্যগুলো পড়েছি। আচ্ছা, রক্ত সঞ্চালনের সময় একজন ব্যক্তিকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে পড়েছি, ওকে? আচ্ছা, তারপরে কি পড়লাম? তারপরে দেখো পড়েছি হচ্ছে তারপরের কোয়েশ্চেনে পড়লাম যে ব্লাড ব্যাংক কি, মানে ব্লাড ব্যাংক বলতে কি বুঝি আমরা। আচ্ছা, ব্লাড ব্যাংকের সংজ্ঞা পড়লাম। আচ্ছা, তারপরে পড়েছি হচ্ছে আমাদের ব্লাড ব্যাংকে ধরনগুলো পড়লাম। হসপিটাল বেস, যেখানে শুধুমাত্র ওই হসপিটাল রোগীদের দেওয়া হবে। কমিউনিটি বেস, যেখান থেকে আমরা সাধারণ মানুষ রক্ত সংগ্রহ করতে পারি। রিজিয়নাল, সব থেকে বড় ব্লাড ব্যাংক যেখানে যা হচ্ছে তার আন্ডারে থাকা ছোট ছোট ব্লাড ব্যাংকগুলোকে রক্ত দিয়ে থাকে। তারপরে আমরা পড়লাম ভলান্টারি ব্লাড ব্যাংক, মানে ভলান্টারি ব্লাড যেখানে স্বেচ্ছাসেবীরা স্বেচ্ছায় রক্ত দিয়ে থাকে কোনো রকম টাকার বিনিময়ে, এবং সেই রক্ত সাধারণ মানুষের যখন প্রয়োজন হয় বা যে সমস্ত রোগীদের প্রয়োজন হয় তাদের কিন্তু বিতরণ করা হয়। আচ্ছা, তারপরে পড়েছি যে গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্লাড ব্যাংক। আমরা জানি ব্লাড ব্যাংক দুটো ভাগে হতো, এক হচ্ছে গভর্নমেন্ট হলে কি খরচাটা একটু কম পড়ে, আর প্রাইভেট হলে সেক্ষেত্রে টাকাটা অনেকটা বেশি পরিমাণে পড়ে। প্রাইভেট সাধারণত গভর্নমেন্ট কোনো হসপিটালে ব্লাড ব্যাংক থাকলে কি হয় আমরা ওখানে হচ্ছে বলেও নিয়ে চলে আসতে হয় যদি ডক্টর প্রেসক্রিপশন করে দেন। প্রাইভেটে কিন্তু আমাদের পুরোপুরি কিনতে হয়, ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে আছে, অনেক ব্লাড ব্যাংক এরকম আছে যেখানে কিন্তু ওই আমরা আমাদের হয়তো আমাদের আমাদের নিজেদের ব্লাড গ্রুপ ধরো একটা অন্য, আর আমাদের দরকার আবার অন্য ব্লাড গ্রুপ। মানে ঠিক আছে, আমি ধরো আমার দরকার আমার বি পজিটিভ নিজের রক্ত, আমার দরকার হচ্ছে একটা রক্ত এ বি গ্রুপের। তো সেক্ষেত্রে আমি নিজের রক্ত দিয়ে ওই এ বি গ্রুপের রক্তটা নিয়ে আসতে পারি। এটা মানে খুব কম ব্লাড ব্যাংকিং পদ্ধতি আছে, তবে আছে। এরপর আমরা পড়লাম হচ্ছে আর্গোনমিক্স কি। আর্গোনমিক্স আমরা জানি যে আমাদের কাজের স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য বা কর্মদক্ষতা বাড়ানোর জন্য আমরা কর্মক্ষেত্রটাকে নিজের মতো করে বানিয়ে নেওয়া। বিভিন্ন যদি আমাদের চেয়ার প্রয়োজন আছে চেয়ারটাকে করা, বা যদি আমাদের লাইট দরকার সেই লাইটটাকে দেওয়া, মানে কাজটাকে আরো সহজ পদ্ধতিতে করে নেওয়ার বিজ্ঞান হচ্ছে আর্গোনমিক্স। আর্গোনমিক্সটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর্গোনমিক্সের বিভিন্ন দিক আমরা এখানে দেখলাম যে আর্গোনমিক্স কি কি করছে আমাদের জন্য। এরপরে যেটা আর্গোনমিক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আগেও বললাম তোমাদের, সেটা হচ্ছে আর্গোনমিক্সের পেশাগত ক্ষেত্রে গুরুত্বগুলো কি কি, ঠিক আছে? এইটা পড়তেই হবে যে আর্গোনমিক্সের পেশাগত ক্ষেত্রে গুরুত্ব কি কি। এরপর দেখো শারীরিক সুস্থতা, ফিজিক্যাল ফিটনেসের সংজ্ঞা পড়লে, ডেফিনেশন পড়েছি। তারপরে ফিজিক্যাল ফিটনেসের উপাদানগুলো কি সেটা জানবো। তারপরে আমাদের ফিজিক্যাল ফিটনেস কেন দরকার, কেন সকালবেলা ছুটতে যাব সেটা নিয়ে বললাম। এরপরে যে অ্যানথ্রোপোপয়েমেট্রি কি, অ্যানথ্রোপোপয়েমেট্রি কি সেটা জানলাম। আচ্ছা, তারপরে হচ্ছে মাইক্রোবস ব্যাকটেরিয়া, বিভিন্ন বেনিফিশিয়াল আর হচ্ছে হার্মফুল ব্যাকটেরিয়া, তাদের যে কি কি ডিজিজ আমাদের শরীরে হয় সেটা জানলাম। এরপরে কিছু সংজ্ঞা, একদম ছোট ছোট কিছু কোয়েশ্চেন আছে। জনসংখ্যা, নমুনা কি, অভিবাসন কি, ইমিগ্রেশন কি, এটা পড়লাম। তারপরে জন্ম হার, ন্যাটালিটি কি। আচ্ছা, ন্যাটালিটির পর পড়লাম হচ্ছে আমাদের মৃত্যু হার, মর্টালিটি পড়েছি।
মর্টালিটি পড়লাম। আচ্ছা, তারপরে পড়েছে আমাদের বায়োটেকনোলজি, যেখানে জীববিদ্যা আর প্রযুক্তি দুটোর সংমিশ্রণ হচ্ছে বায়োটেকনোলজি। আচ্ছা, তারপরে পড়লাম যে বায়োটেকনোলজি কি কি ক্ষেত্রে ব্যবহার করছি সেটা পড়লাম। আচ্ছা, তারপরে পড়েছি যে স্পোর্টস ফিজিওলজি কি, আর শেষ টপিক একদম বলে যেটা আমরা শেষ করলাম সেটা হচ্ছে টাইপ অফ স্পোর্টস। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ফিজিওলজি 4 নম্বর চ্যাপ্টার অ্যাপ্লাইড ফিজিওলজি এর পুরো ক্লাস। তো তোমরা যারা চাইছো এই নোটসটা সংগ্রহ করতে তারা কমেন্ট করবে, আমি নোটস দিয়ে দেবো। এবার সব থেকে একটা কথা বলি, যেহেতু এটা আইডিসি সাবজেক্ট, তো খুব বেশি চাপ নেওয়ার প্রয়োজন নেই। জাস্ট যে কোয়েশ্চেনগুলো আমি এখানে পড়িয়েছি সেই কোয়েশ্চেনগুলোর যদি খাতায় লেখো তো অবশ্যই, মানে সেই কোয়েশ্চেনগুলো উত্তরগুলো যদি এখান থেকে দেখে খাতায় লেখো তো ভালো, নাহলে যদি পিডিএফ চাও তো পিডিএফ দিয়ে দেবো। শুধু জাস্ট মুখস্থ করে নাও। এই ইউনিটটা তৈরি করতে কত সময় লাগবে? জোর 2 থেকে 3 ঘন্টা জাস্ট টাইম লাগবে। কিচ্ছু করতে হবে না, জাস্ট এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার গুলো পুরো মুখস্থ করে নাও। যে এক্সামে যাবে জাস্ট লিখে দিয়ে চলে আসবে। আইডিসি কলেজের সাবজেক্ট, এত চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আদার্স সাবজেক্ট গুলো আমাদের টাইম দিতে হবে, ঠিক আছে? তো এত চাপ নিয়ে এত ভাবার এ নেই। আইডিসি সাবজেক্টে যদি ফিজিওলজি মাইনর থাকে সেক্ষেত্রে চাপ আছে, কিন্তু আইডিসি সাবজেক্টে এত চাপ নেওয়ার প্রয়োজন নেই। জাস্ট যে কোয়েশ্চেন গুলো পড়ালাম তোমাদের তার অ্যান্সার গুলো নাও, মুখস্থ করো, এক্সাম দাও, ভালো হবে। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। ক্লাস কেমন লাগলো সেটা বলো। আর আসবো আর একটা ইউনিটের পড়া পরবর্তীতে নিয়ে আসবো। তো আজকের জন্য এতটাই, বাই গাইস, হে।